ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দশম বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের চতুর্থ অধ্যায় আমি শেষ করে দিয়েছি। যে অধ্যায়ে প্রশ্ন হয় সেই অধ্যায়ে তোমাদের প্রশ্ন আমি সুন্দর করে আলোচনা করে দিয়েছি। আজকে যে অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের পঞ্চম অধ্যায়। আর এই পঞ্চম অধ্যায় থেকে তোমাদের লজিক আছে, তো লজিক ভালো করে শিখতে হবে, নিয়মগুলোকে ভালো করে বুঝতে হবে, নতুনভাবে একদম সুন্দর করে শুরু করতে হবে। তাহলে দেখে নাও, আমরা শুরু করছি একদম নতুন অধ্যায়। অধ্যায়ের নাম কি দেখে নাও। অধ্যায়ের নাম হলো অমাধ্যম অনুমান। কি অনুমান? অমাধ্যম অনুমান। আর এই অমাধ্যম অনুমানে আমরা যে গুরুত্বপূর্ণ জায়গা তিনটে পড়বো, সেটা হচ্ছে আবর্তন, বিবর্তন আর হচ্ছে সমবিবর্তন। এই তিনটে জায়গা আমরা পড়বো খুব সুন্দরভাবে। তো এখান থেকে এই অধ্যায় থেকে মোট নাম্বার থাকবে 3 নাম্বার। সেটা একটা পুরো 3 নাম্বারও থাকতে পারে, 2 যোগ 1ও থাকতে পারে, কিন্তু এখান থেকে মোট নাম্বার থাকবে 3 নাম্বার। ঠিক আছে, খুব ভালোভাবে শুরু থেকে ভালো করে দেখবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। তোমরা যদি ভাবো যে একটা দেখে আরেকটা দেখবো না, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে, তো অমাধ্যম অনুমান এই বিষয়টাকে একটু ভালো করে জেনে নেই আগে। কি, কোথা থেকে কি ব্যাপার? আমাদের দৈনন্দিন জীবনে যুক্তি বা অনুমানের প্রভাব অপরিসীম। মানে আমাদের দৈনন্দিন যে জীবন, সেই জীবনে যুক্তি থাকতেই হবে। যুক্তি ছাড়া অযৌক্তিকভাবে আমরা চলতে পারি না। অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া, ঠিক তাই আমরা এর আগেও জেনে এসেছি। অনুমান একটা মানসিক প্রক্রিয়া যেটা আমাদের মনের মধ্যে হয়, যার সাহায্যে আমরা কি করি, জানা বিষয়ের থেকে অজানা বিষয়কে জানতে পারি। অনুমানের মাধ্যমে আমরা জানা বিষয় থেকে কী করি, অজানা বিষয়কে জানি। যেমন দূরের পাহাড়ে ধোঁয়া দেখে আমরা ভাবি সেখানে কি আছে, আগুন আছে, তখন আমরা পাহাড়ে আগুনের অস্তিত্ব অনুমান করি। তো জানা বিষয় হচ্ছে কি বলতো, যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে, আগুন থাকে, এটা আমার জানা বিষয়। দূরের পাহাড়টাতে আমি কি করছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, সেটাও আমাদের জানা বিষয়। সেখান থেকে যে অজানা বিষয়, সেটা হলো দূরের পাহাড়টিতে কি আছে, আগুন আছে, এটা কিন্তু আমরা জানতে পারছি। এটা কি করতে পারছি, জানতে পারছি। ঠিক আছে, তাহলে গেল। তো এবারে দেখো, আর এই অনুমানটিকে, এই অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কিন্তু কি বলা হয়, যুক্তি। যখন তুমি এই অনুমানটা করছো নিজের মনে, সে মানসিক প্রক্রিয়াটাকে যখন তুমি ব্যক্ত করছো, ভাষায় ব্যক্ত করছো, তখন সেটা কিসে পরিণত হচ্ছে বলতো, যুক্তিতে পরিণত হচ্ছে। কিসের? যুক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অনুমানের বিষয়টিকে ভাষায় প্রকাশ করার ফলে তা যুক্তিতে পরিণত হয়েছে। এরূপ যুক্তির ক্ষেত্রে বিষয়টির অনুমান করা হয়েছে, তাকে বলে সিদ্ধান্ত। আমরা যে বিষয়টাকে অনুমান করছি সেটা হচ্ছে সিদ্ধান্ত, আর যার ভিত্তিতে অনুমান করা হয় তাকে বলা হয় কি বলতো, যুক্তিবাক্য, হেতুবাক্য বা আশ্রয়বাক্য। আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু বিষয় একই। আশ্রয়বাক্য বলতে যাকে বুঝছি, হেতুবাক্য বলতে, যুক্তিবাক্য বলতে যাকে বলছি, সবই একই। কারণ যাদের উপর আশ্রয় করে, এই দুটো বাক্যর উপর আশ্রয় করে কিন্তু এই সিদ্ধান্তটা আমি আনতে পারছি। তো বলছে অবশ্য যুক্তিবিজ্ঞানে অনুমান শব্দটিকে কিন্তু যুক্তি অর্থেও প্রয়োগ করা হয়। এই যে যুক্তিবিজ্ঞানে অনুমান শব্দটাকে অনেক সময় যুক্তি অর্থে কিন্তু প্রয়োগ করা হয়। ঠিক আছে, তাই এই অধ্যায়ে আমরা মানসিক ক্রিয়া হিসাবে অনুমান এবং অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হিসেবে যুক্তি, এই দুটির মধ্যবর্তী সূক্ষ্ম ব্যবধান সরিয়ে রেখে আমরা কি করব, যুক্তি অর্থে, অনুমানকে আমরা যুক্তি অর্থে ব্যবহার করব। অনুমানকে কোন অর্থে ব্যবহার করবো এখানে, যুক্তি অর্থে। মানে অনুমান বলতে যা বুঝবো, যুক্তি অর্থ তাকে বুঝবো। তাহলে খুব সুন্দরভাবে আমরা জানলাম যে আমাদের দৈনন্দিন জীবনে যুক্তি ছাড়া আমরা চলতে পারি না। আর এই যুক্তিতে আমরা কি করি, অনুমান করি। আর অনুমানটা কি, একটা মানসিক প্রক্রিয়া। আর এই মানসিক প্রক্রিয়াটার ফলে আমরা কি করি, জানা বিষয় থেকে অজানা বিষয়কে জানতে পারি। আর যাদের উপর ভিত্তি করে আমরা কি করি, অজানা বিষয়টাকে জানি, তাদেরকে বলা হয় আশ্রয় বাক্য। আর যে বিষয়টাকে জানি সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ঠিক আছে, নেক্সট দেখো। এবার অনুমানকে, এই যে আমাদের অনুমান, এই অনুমানকে কত ভাগে ভাগ করা যায়। যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানের পদ্ধতিতে অনুমান বা যুক্তিকে 2 ভাগে ভাগ করা হয়। যে ছকটা আমরা দেখেছিলাম প্রথম অধ্যায়ে, যে যুক্তি বা অনুমান, ঠিক আছে, এখানে হচ্ছে অবরোহ, আর একটা কি বলতো, আরোহ। তো আমরা জেনেছিলাম যে অবরোহ আরোহ ভেদে যুক্তি বা অনুমানকে 2 ভাগে ভাগ করা যায়। ঠিক তাই, অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হতে পারে, আবার সমান ব্যাপক হতে পারে, কিন্তু কখনোই সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক হতে পারে না। কখনোই কি হবে না, অবরোহ যুক্তি ক্ষেত্রে আমরা পড়ে এসেছি যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, এবং সিদ্ধান্তটি কি হবে না, কখনোই সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হবে না। তো বলছে আর আরোহ অনুমানের সিদ্ধান্তটি কিন্তু কি হয়ে যায়, বেশি ব্যাপক হয়ে যায়। এই দুটো সম্পর্কে আমরা এই মূল কথাগুলো কিন্তু আগেই জেনে এসেছি। প্রতিটি অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে। এটা কিন্তু মূল বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা অবরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তটা কি হবে বলতো,
আশ্রয় বাক্যগুলো থেকে অনিবার্যভাবে কিন্তু নিঃসৃত হবে। কিভাবে নিঃসৃত হবে? অনিবার্যভাবে কিন্তু নিঃসৃত হবে। কিন্তু সব অবরোহ অনুমানে যুক্তিবাক্য বা আশ্রয় বাক্যের সংখ্যা সবসময় কিন্তু একই হয় না। এই অবরোহ অনুমানের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু যত আমরা যুক্তি করব সেখানে কিন্তু যুক্তিবাক্যের সংখ্যা বা আশ্রয় বাক্যের সংখ্যা যে এক থাকবে এমনটা কিন্তু কখনোই বলতে পারবো না। কোনো কোনো ক্ষেত্রে আশ্রয় বাক্যের সংখ্যা হয় একটি, আবার কোনো কোনো ক্ষেত্রে আশ্রয় বাক্যের সংখ্যা হয় দুটি। তার মানে কি অবরোহ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্যের সংখ্যার পরিবর্তন হতে পারে। যুক্তিবাক্য বা আশ্রয় বাক্যের এই সংখ্যার বিচারেই অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে অমাধ্যম, আরেকটা কি বলতো? মাধ্যম। এখানে যে ছকটা করেছি এই অবরোহকে আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অমাধ্যম, আরেকটা কি বলতো? মাধ্যম। ঠিক আছে, এই দুটো ভাগে কিন্তু আমি ভাগ করতে পারি। মনে থাকবে কথাটা? তাহলে এখন আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে অমাধ্যম আর মাধ্যম। তাহলে প্রথমে যাব মাধ্যম। তাহলে আমরা জানলাম যে এই অমাধ্যম ও মাধ্যম যে ভাগটা করা হয়েছে এটা কিসের ভিত্তিতে? আশ্রয় বাক্যের সংখ্যার ভিত্তিতে। আগের অধ্যায়ে অলরেডি আমরা কিছুটা জেনে এসেছি, তবুও জানবো। দেখো বলছে অমাধ্যম তাহলে কাকে বলে? অমাধ্যম অনুমান কাকে বলে? সংজ্ঞায় দেখো, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। যে অমাধ্যম অনুমানে, যে অবরোহ অনুমানে কয়টি? একটি মাত্র। কয়টা আশ্রয় বাক্য থাকবে? একটা। তাকে বলা হবে অমাধ্যম অনুমান। কি বলা হবে? অমাধ্যম অনুমান। বৈশিষ্ট্য, এই অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। কয়টি? একটি। এই অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে কোনো মধ্যপদ বা সাহায্যকারী পদ থাকে না। এই অনুমানে এক প্রকার অবরোহ অনুমান। এটা একটা অবরোহ অনুমান, কারণ আমরা জানি অবরোহ অনুমানের শ্রেণীবিভাগ এটা। এই অনুমানে কেবলমাত্র বৈধতার উপর গুরুত্ব দেওয়া হয়। অবরোধ যুক্তির ক্ষেত্রে যেহেতু বৈধতার উপরে গুরুত্ব দেওয়া হয়, সেহেতু এই অনুমানের ক্ষেত্রে বৈধতার উপর গুরুত্ব দেওয়া হয়। এই অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের বস্তুগত সত্যতা, মানে বাস্তবের দিক থেকে সত্য না মিথ্যা, সেটা কিন্তু দেখা হয় না। এখানে শুধু বৈধতার দিক থেকে দেখা হয়। তাহলে এটা গেল অমাধ্যম অনুমান, খুবই সহজ। তারপরে দেখো উদাহরণটা দেখে নাও। যেমন কোনো কোনো দার্শনিক হয় কবি, কোনো কোনো কবি হয় দার্শনিক। দেখো এখানে আশ্রয় বাক্য কটা? এটা হচ্ছে আশ্রয় বাক্য, ঠিক আছে? আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে দেখো একটা আশ্রয় বাক্য থেকে কিন্তু সিদ্ধান্তটাকে টানা হয়েছে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের কি অনুমান বলো তো? অমাধ্যম অনুমান। এটি অমাধ্যম অনুমান, কারণটা কেন? এখানে সিদ্ধান্তটি কয়টি আশ্রয় বাক্য থেকে এসছে? একটা। এটি অবরোহ অনুমান, কেননা এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের সমান ব্যাপক হয়েছে। দেখো এখানে কতজনের কথা হচ্ছে? কোনো কোনো, এখানেও কোনো কোনো বিশেষ, দুটোরই পরিমাণ কি বিশেষ। তাহলে পরিমাণের দিক থেকে কি সমান ব্যাপক হয়েছে, বেশি ব্যাপক হয়নি, সেজন্য এটা অবরোহ। তারপর বলছে যুক্তিবাক্য সিদ্ধান্তের মাঝখানে অন্য কোনো সাহায্যকারী বচন বা যুক্তিবাক্য নেই। এখানে মাঝখানে আর কোনো হেল্পিং যে প্রপোজিশন বা কোনো পদ, কোনো বচন এখানে কিন্তু নেই মাঝখানে। ডাইরেক্ট এই আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্ত করা হয়েছে। এবারে কিভাবে করা হলো সেটা কিন্তু আমাদের পরে ভিতরে আছে, যে কি করে এই যে কোনো কোনো দার্শনিক হয় কবি, কোনো কোনো কবি হয় দার্শনিক, কি করে উলট পালট হলো এটা কিন্তু এখানে আবর্তন করা হয়েছে। সেটা হচ্ছে কিন্তু আমাদের অমাধ্যম অনুমানেরই একটা পার্ট, আবর্তন করা হয়েছে। এখানে কি করা হয়েছে? আবর্তন। ঠিক আছে, নেক্সট দেখো। তাহলে এই গেল কিন্তু আমাদের অমাধ্যম অনুমান। এবার মাধ্যম, ঠিক তার উল্টো, ঠিক একই রকম বৈশিষ্ট্য রয়েছে। দেখো যে অবরোহ অনুমানে একের বেশি অর্থাৎ একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। তো অমাধ্যম অনুমানে কি ছিল? একটি মাত্র আশ্রয় বাক্য, আর এখানে থাকছে একাধিক আশ্রয় বাক্য। এটাই তফাৎ তাদের মধ্যে। সেই বৈশিষ্ট্য, এই অনুমানে একাধিক আশ্রয় বাক্য থাকে। কতগুলো আশ্রয় বাক্য থাকে? একাধিক। এই অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো মধ্যপদ বা সাহায্যকারী পদ বা আশ্রয় বাক্য থাকে। এখানে থাকে, এখানে থাকবে, ওটাতে থাকে না, কারণ এখানে একাধিক যেহেতু আশ্রয় বাক্য থাকছে সেই জন্য এখানে সাহায্যকারী মধ্যপদ থাকে। এই অনুমানে এক প্রকার কীরকম অনুমান? অবরোহ। অমাধ্যম অনুমানে এক প্রকার অবরোহ। এই অনুমানে একটি বচন হয় সিদ্ধান্ত, আর বাকি বচনগুলো কি হয়? আশ্রয় বাক্য। এখানে একটা বচন হবে শুধু সিদ্ধান্ত, আর বাকি বচনগুলো কি হবে? আশ্রয় বাক্য হবে। যে ক্ষেত্রে দুটি মাত্র আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তটি পাওয়া যায় তাকে ন্যায় যুক্তি বলে। এই যুক্তিটাকে ন্যায় যুক্তি বলা হয়। এই মাধ্যম অনুমানকে কিন্তু ন্যায় যুক্তি বলা হয়, যেটা আমাদের পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায় রয়েছে। কারণ কি? দেখো কারণ হচ্ছে যে ক্ষেত্রে দুটি মাত্র আশ্রয় বাক্য, কয়টা আশ্রয় বাক্য? দুটি আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্তকে পাওয়া যায় তাকে ন্যায় যুক্তি বলা হয়। কোন যুক্তি? ন্যায় যুক্তি বলা হয়। ঠিক আছে, নেক্সট এর উদাহরণ দেখো কি বলা হয়েছে। সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য। সকল রাম হয় মানুষ। সকল কথাটা দেওয়ার দরকার নেই, কারণ বিশিষ্ট পদের ক্ষেত্রে আমরা সকল পরিমাণবাচক শব্দটাকে ব্যবহার করি না। রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। এটা দেবে না, কিন্তু এটা ভুল আছে এখানে দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই মাঝখানে যে বচনটা রয়েছে এটা অপ্রধান আশ্রয় বাক্য ঠিকই, এটা অপ্রধান আশ্রয় বাক্য, কিন্তু এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আমাদের মধ্যম বচন, মানে এই বচনটা সহযোগিতা কিন্তু এই সিদ্ধান্তটা পাওয়া যাচ্ছে।
তাহলে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত, দুটো বচন আছে, এগুলোকে বলা হয় আশ্রয় বাক্য, আর একটাকে বলা হয় কি বলতো, সিদ্ধান্ত বলা হয়। ঠিক আছে, এটি একটা মাধ্যম অনুমান। এটা কি অনুমান? মাধ্যম। দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কিন্তু নিশ্চিত হয়েছে। এখানে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত এসেছে, এখানে প্রথম আশ্রয় বাক্যটি থেকে সরাসরি সিদ্ধান্তে আসা যায় নি। আমি এইটাকে যদি বাদ দিই, এই বচনটাকে বাদ দিই, তাহলে কিন্তু ডাইরেক্টলি এখান থেকে এটাকে পাবো না। ঠিক আছে, এই জন্য মাধ্যম অনুমান হলো মাধ্যম হিসেবে দ্বিতীয় আশ্রয় বাক্যটি সাহায্য করেছে, যার জন্য একে মাধ্যম অনুমান হলো পরোক্ষ অনুমান। মাধ্যম অনুমান কি অনুমান হলো? পরোক্ষ। আর আমাদের অমাধ্যম অনুমান কিন্তু অপরোক্ষ। ঠিক আছে, ওখানে কোনো কিছু মাঝখানে কোনো সাহায্যকারী পদ থাকছে, মানে পদ বা বচন থাকছে না, তার জন্য ওটাকে আমরা অপরোক্ষ বলতে পারি। আর এটা হচ্ছে পরোক্ষ, কারণ এখানে কি মাঝখানে একটা পদ থাকছে যে সহযোগিতা করছে। এটি অবরোহ অনুমান। এটা কি অনুমান? অবরোহ। কেননা এখানে আশ্রয় বাক্য দুটি কোনোটির তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়নি, কারণ এখানে সবার কথা বলা হয়েছে। এখানে হচ্ছে রাম একজনের কথা বলা হয়েছে, এখানে কতজন? একজন। তাহলে এটার সাথে এটা সমব্যাপক, কিন্তু এটার সাথে এটা বেশি ব্যাপক হতে পারে নি। ঠিক আছে, তাহলে মনে রাখবে ভালো করে, এই হচ্ছে মাধ্যম ও অমাধ্যম। আমি তোমাদের বলেছি সংজ্ঞা মনে রাখলে বৈশিষ্ট্য আসে, আর বৈশিষ্ট্য মনে রাখলে পার্থক্য আসে। আমরা জেনে নেব, সেগুলো দেখব। এখানে একটা দেখো লেখা আছে, দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত, মোট 3টি বচন নিয়ে এই মাধ্যম যুক্তি গঠন করে থাকি। মাধ্যম যুক্তি কিসের মাধ্যমে গঠন হয়? দুটো আশ্রয় বাক্য থাকবে আর একটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য থাকবে। এই ধরনের অনুমানকে আর ন্যায় অনুমান বলা হয়। অবরোহ যুক্তিবিজ্ঞানে মাধ্যম অনুমান বলতে প্রধানত ন্যায় অনুমানকে বোঝায়। এখানে মাধ্যম অনুমান, অবরোহ যুক্তিবিজ্ঞানে মাধ্যম বলতে যাকে বুঝি সেটা হচ্ছে ন্যায় অনুমানকে। আমরা ন্যায় অনুমান পরের অধ্যায়ে পড়বো, এই পাঠটা পরের অধ্যায়ে আসবে। ঠিক আছে, আমরা এখন অমাধ্যম অনুমানকে নিয়ে আলোচনা করব। এবার এদের মধ্যে মিলগুলো কি কি পেলাম? মাধ্যম আর অমাধ্যমের মধ্যে মিল দেখো। মিল বলতে অমাধ্যম ও মাধ্যম উভয় কি অনুমান বলতো? অবরোহ অনুমানে অন্তর্ভুক্ত। ঠিক তাই, তাই উভয় অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কীভাবে নিশ্চিত হয়? অনিবার্যভাবে। উভয় অনুমানের ক্ষেত্রেই সিদ্ধান্তটি আশ্রয় বাক্য তুলে রেখে অনিবার্যভাবে নিশ্চিত হয়। উভয় অনুমানেই আকারগত সত্যতা বিচার করা হয়। যেহেতু অবরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত সত্যতা বিচার করা হয়, সেজন্য কোনোটির ক্ষেত্রে বস্তুগত সত্যতার দিক লক্ষ্য করা হয় না, বস্তুগত সত্যতা দেখা হবে না। বাস্তবের দিক থেকে আদৌ সত্য না মিথ্যা সেটা কিন্তু এখানে দেখা হবে না। কোনোটি ক্ষেত্রে বস্তুগত সত্য দেখা হবে না। উভয় অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যে যা প্রচ্ছন্নভাবে থাকে, আশ্রয়বাক্যে যা লুকিয়ে থাকে সিদ্ধান্তে, সেটাকে স্পষ্ট করা হয়। উভয় অনুমানের সিদ্ধান্তটি যেহেতু আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেহেতু তা নিশ্চিত রূপে গণ্য কখনোই সম্ভাব্য নয়। অবরোহ যুক্তির যে সিদ্ধান্ত, সেটা কিন্তু সবসময় নিশ্চিত হয়, সেও সবসময় সুনিশ্চিত হয়, কখনোই সম্ভাব্য হয় না। আরোহ যুক্তির ক্ষেত্রে সম্ভাব্য হয়। উভয় অনুমানের সিদ্ধান্ত কখনোই যুক্তি বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় না, কখনোই এখানে ব্যাপক হবে না অবরোহ যুক্তির ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার পার্থক্য দেখে নাও। সংজ্ঞা পারলে বৈশিষ্ট্য পারলে পার্থক্য দেখো। প্রথম পার্থক্য হচ্ছে আশ্রয় বাক্যের সংখ্যা। অমাধ্যম অনুমানে আমরা জেনে আসলাম যে অনুমানে একটি আশ্রয় বাক্য থাকে। দেখো এখানে কয়টি থাকে আশ্রয় বাক্য? একটি। এই মাধ্যম অনুমানের ক্ষেত্রে কয়টি থাকবে? দুটি থাকবে। কয়টি থাকবে? দুটি। পার্থক্য, প্রথম পার্থক্য পদের সংখ্যা। এখানে পদ থাকে দুটি, একটা উদ্দেশ্য আর একটা কি বিধেয়। আর এই মাধ্যম অনুমানের ক্ষেত্রে পদের সংখ্যা কয়টি? তিনটি। কি কি? পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। এগুলো আমরা জেনে এসেছি ফার্স্ট সেমিস্টারে। তারপরে বচনের সংখ্যা। অমাধ্যম অনুমানে মোট বচন থাকে কয়টি? দুটি। একটাকে বলা হয় যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য, আর একটাকে বলা হয় সিদ্ধান্ত। আর মাধ্যম অনুমানে বচন থাকে কয়টি? তিনটি। তার মধ্যে দুটিকে বলা হয় যুক্তিবাক্য এবং একটিকে বলা হয় কি বলতো? সিদ্ধান্ত। ঠিক আছে, পরবর্তী পার্থক্য সিদ্ধান্ত গঠন। এখানে সিদ্ধান্ত গঠন করা হয় কীভাবে? যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটিকে সরাসরি প্রতিষ্ঠা করা। এখানে একটা যুক্তিবাক্য থেকে ডাইরেক্টলি করা হয়। এক্ষেত্রে সাহায্যকারী বা মাধ্যমকারী কিন্তু কোনো বচনের প্রয়োজন হয় না, এখানে সাহায্যকারী কোনো বচন থাকে না। এই কারণেই এইরূপ অনুমানকে কিন্তু বলা হয় অমাধ্যম অনুমান। কী অনুমান বলা হয় এখানে? অমাধ্যম অনুমান বলা হয়। এই জন্য এটাকে অপরোক্ষ অনুমান বলা। এটা তোমরা বলতে পারো যে অমাধ্যম অনুমান হচ্ছে অপরোক্ষ অনুমান, আর এটা হচ্ছে পরোক্ষ অনুমান। এটাও একটা পার্থক্য হতে পারে। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে কী হতে? যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি কখনোই সরাসরি নিশ্চিত হয় না। এখানে মাঝখানে একটা কী থাকে? মাধ্যমকারী সাহায্যকারী একটা কিন্তু বচন প্রয়োজনীয় হয়। এই কারণেই কিন্তু এই অনুমানকে বলা হয় মাধ্যম অনুমান। কী অনুমান বলা হয় এটাকে? মাধ্যম অনুমান বলা হয়। ঠিক আছে, তুমি উদাহরণ দিয়ে দিতে পারো, যেটা দিলাম। কোনো কবি হয় দার্শনিক, কোনো দার্শনিক হয় কবি, এটা দিয়ে দিতে পারো। এখানে সকল মানুষের মননশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মননশীল। উদাহরণ দিয়েও সেটা পার্থক্য করে দিতে পারো যে এখানে উদাহরণটা কেমন হয়, ওখানে উদাহরণ কেমন হয়। গেল, নেক্সট দেখো, পার্থক্য গেল। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে পারি? এই প্রশ্নটা কিন্তু চলে আসে। তাহলে দেখো কি বলেছে। মিল এবং বেইন কি করেছে? প্রমুখ যুক্তিবিজ্ঞানী বলছেন অমাধ্যম অনুমানকে যথার্থ অনুমান বলে গণ্য করেন না। মিল এবং বেইন এরা দুজন কি বলেছেন? আমরা অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে পারি না। বলেছেন এনাদের যে বক্তব্য, মিল বলেন কোনো অনুমানকে যথার্থ হতে গেলে তার দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। ওনার মতে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। কেমন করে? এক হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হতে হবে, এটা হচ্ছে তার বক্তব্য মিলের।
কোনো নতুন তথ্যের সন্ধান দেবে। কি দিবে? নতুন তথ্যের সন্ধান দেবে। এই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে অনুমান হতে গেলে, যথার্থ হতে গেলে। কিন্তু অমাধ্যম অনুমানের ক্ষেত্রে এই দুটি বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয়। বলছে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে এই দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না। অর্থাৎ অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত কোনো নতুন তথ্যের সন্ধান দেয় না। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে কোনো নতুন তথ্য আমরা পাই না। যেমন কোনো কোনো কবি হন দার্শনিক, এটা এটা আশ্রয় বাক্য। এর থেকে আমি সিদ্ধান্ত করছি কি কোনো কোনো দার্শনিক হন কবি। তাহলে এই যে করলাম, মানে আমরা কি করলাম এখানে নতুন কোনো তথ্য পাচ্ছি না, এটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে কিন্তু নতুন কোনো কিছু পেলাম না। কি পেলাম এখানে? এই কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে এক্ষেত্রে সিদ্ধান্তে আশ্রয় বাক্যের পুনরুক্তি, মানে পরিবর্তিত একটা রূপ, মানে অন্যরকম একটা রূপ, কিছুই না। আর এই অনুমানে আশ্রয় বাক্যে যা বলা হয় সেই সিদ্ধান্ত তাকে একটু ভিন্ন ভাষায় প্রকাশ করে, আর কিছুই না। বলছে আমি যে অমাধ্যম অনুমানের প্রকৃত অনুমান বলবো, কেন বলবো? কারণ এখানে নতুন কোনো তথ্যই পাই না, এখানে জানা সত্য থেকে অজানা সত্যে যাই না আমরা। তো সেই জন্য এই বৈশিষ্ট্যগুলো নেই, জন্য একে আমি অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলতে পারবো না। এটা কে বলেছে? মিল বলেছে। প্রশ্ন হতে পারে এটা সুন্দর করে। বলছে যেমন কি বলেছে, উদাহরণটা দেখে নাও। বলছে কোনো বৃত্ত নয় ত্রিভুজ, কোনো ত্রিভুজ নয় বৃত্ত। তাহলে দেখো কিছুই না। এখানে আমি আবর্তনের মাধ্যম আবর্তন, এই যে অমাধ্যম অনুমানের যে ভাগ আবর্তন, সেটা আমি করে দেখিয়েছি। বলছে মিল বলেন উক্ত অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি। এখানে আশ্রয়বাক্য, এটা হচ্ছে আশ্রয়বাক্য, এর অতিরিক্ত কোনো তথ্য এখানে কিন্তু নেই। কোনো ত্রিভুজ নয় বৃত্ত, কোনো বৃত্ত নয় ত্রিভুজ, কোনো ত্রিভুজ নয় বৃত্ত, একই কথা ঘুরিয়ে বলা হয়েছে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে ভাষাগত পার্থক্য ছাড়া অন্য কোনো পার্থক্য নেই। এখানে শুধু একটা ভাষার পার্থক্য আছে, আর অন্য কোনো পার্থক্য নেই। অনুরূপভাবে বেইন বলেন অমাধ্যম অনুমানে আমরা একটি তথ্য থেকে অপর একটি নতুন তথ্যে উপনীত হই না। উনিও একই কথা বলেন যে এখানে নতুন কোনো তথ্য আমরা পাচ্ছি না, বরং অর্থ ঠিক রেখে এক বাক্য থেকে অন্য বাক্যে যাওয়া হয়। এখানে কি হচ্ছে? একটা বাক্য থেকে অন্য বাক্যে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে একই সত্য যা আশ্রয় বাক্যে ব্যক্ত হয়, তাই আবার ভিন্ন ভাষায় সিদ্ধান্তে ব্যক্ত হয়েছে। এখানে বলছে একই তথ্য, একই সত্য কি হচ্ছে প্রথমে আশ্রয় বাক্যে রয়েছে, আবার সেটাই অন্যভাবে সিদ্ধান্তে প্রকাশ পাচ্ছে। এ কারণে মিল, বেইন প্রমুখ তর্কবিদগণ বলেন যে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। তাহলে কারা কারা বলেছে? মিল এবং বেইন। কেন বলেছেন? কারণ তারা বলে দিয়েছে। কিন্তু অমাধ্যম অনুমানের বিরুদ্ধে মিল ও বেইনের অভিযোগ সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা না গেলেও পুরোপুরি গ্রহণ করাও যায় না। কারণ কি? একটা কারণ দেখো রয়েছে যে কেন আমরা পুরোপুরি অগ্রাহ্য করতে পারবো না, পুরোপুরি এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত কোনো রকম নতুন তথ্য বা অভিনবত্ব নেই, এটা ঠিক। এই অভিযোগ ঠিক নয়। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বলে তা সম্পূর্ণভাবে কোনো নতুন তথ্য প্রদান করতে না পারলেও একটি নতুন বচনকে অবশ্যই প্রতিষ্ঠা করে। বলছে যে আমরা পুরো এই অভিযোগটা যে রয়েছে অমাধ্যম অনুমানের কোনো নতুন তথ্য আমরা পাই না, সেই অভিযোগটাকে কিন্তু পুরোপুরি গ্রহণ করা যাচ্ছে না। কারণ কি? ঠিক আছে, এখানে কোনো নতুন কোনো তথ্য পাচ্ছি না, তার কারণ একটা যে আশ্রয়বাক্য থেকে সরাসরি বেরোচ্ছেন, অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে, তো সেখানে আমরা কি করে নতুন তথ্য পাবো? দিতে পারছে না। কিন্তু আমরা নতুনভাবে একটা নতুন বচনকে কিন্তু প্রতিষ্ঠা করতে পারছি, এটা বুঝতাম। আর বচন হলো জ্ঞানের প্রকাশক। বচন কি বলতো? জ্ঞানের প্রকাশ। নতুন যখন বচন পাচ্ছি তাহলে নতুন কিছু জ্ঞানকে প্রকাশ করছে। সুতরাং বচনটি যদি নতুন হয় তাহলে তবে তার মাধ্যমে জ্ঞানের প্রকাশটিও কী হবে? নতুন কোনো জ্ঞান পাচ্ছি। যেমন আশ্রয়বাক্যে সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মানুষ, এই বচনটি যে তথ্যকে প্রকাশ করে সিদ্ধান্তে কোনো কোনো মানুষ হয় কবি, এই যে বচনটা রয়েছে, এই বচনে কিন্তু সম্পূর্ণরূপে একই তথ্যকে প্রকাশ করে না। এটা আর এটা কিন্তু দুটো বচন যে রয়েছে, দুটো বচনই কিন্তু একই জ্ঞানকে প্রকাশ করছে না, নতুন তথ্য দিচ্ছে। তাহলে অবশ্যই এক্ষেত্রে উভয় বচনের উদ্দেশ্য ও বিধেয় ভিন্ন হওয়ায় আমরা সিদ্ধান্তে অবশ্যই নতুন কিছু তথ্য পাই, অবশ্যই নতুন কিছু তথ্য পাচ্ছি যখন নতুন বচন পাচ্ছি। কাজেই অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান রূপে গণ্য করা যেতে পারে। দেখো যুক্তিসহ বুঝিয়ে দিয়েছে যে মিল আর বেইন যে অভিযোগ করছে সেটা পুরোপুরি গ্রহণযোগ্য নয়, কারণ তুমি যখন নতুন কোনো বচন গঠন করছো তাহলে অবশ্যই সেখানে নতুন কোনো তথ্য তুমি পাচ্ছ। ঠিক আছে, কারণ দুটোর মানে কখনোই এক হতে পারে না। সকল কবি হয় মানুষ আর কোনো কোনো মানুষ হয় কবি, সেটা কিন্তু একদম আলাদা রকম। প্রকৃত অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যে যে সত্য অস্পষ্ট বা বচ্ছন্নভাবে নিহিত থাকে, সিদ্ধান্তে সেই তো সত্য স্পষ্টভাবে ব্যক্ত হয়। অমাধ্যম অনুমানের ক্ষেত্রেও আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে শুধু ভাষাগত পার্থক্য থাকে না, এক্ষেত্রে আশ্রয়বাক্যে যে বক্তব্য প্রচ্ছন্ন বা অস্পষ্ট হয়ে থাকে তাকে কিন্তু সিদ্ধান্তে সুস্পষ্ট করে বলা হয়। তো এখানে কিন্তু ঠিক একই ঘটনাই ঘটছে। এখানে কি করা হচ্ছে বলতো? এখানেই কিন্তু ওই যেমন প্রকৃত অনুমানে আমরা দেখেছি যেখানে আশ্রয়বাক্যের মধ্যে যে সত্যটা অস্পষ্টভাবে থাকে সেটাই সিদ্ধান্তে আমরা স্পষ্ট করি। এখানেও এই যে আমাদের অমাধ্যম অনুমান, সেখানেও কিন্তু তাই ঘটছে যে প্রথমে হয়তো শুধু যে ভাষাগত পার্থক্য থাকছে এমনটা নয়, এখানে কি করছি, এখানেও প্রচ্ছন্নভাবে থাকছে আর পরে আমি সিদ্ধান্তে স্পষ্ট করছি।
কাজেই অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় প্রদত্ত জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বা অজানা বিষয়ে যাওয়া হয়। এখানেও কিন্তু অমাধ্যম অনুমানে কিন্তু সেটাই করা হচ্ছে বলে অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলাই সঙ্গত। ঠিক আছে, এই প্রসঙ্গে কারা মতবিরোধ করেছে বলো তো? এই যে দেখে নাও, এই প্রসঙ্গে মিলের অভিযোগের উত্তরে যুক্তিবিজ্ঞানী ওয়েলটন, ওয়াইজডম, বার্কার, ঠিক আছে, এর অভিমত পরিধানযোগ্য। এরাই কিন্তু এরকম অভিমত করেছেন। ওয়েলটন বলেন অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হবার পথ সংকীর্ণ হলেও একে পদ বলে স্বীকার করতে হবে। হয়তো পথটা ছোট, কিন্তু তাও পদ বলে বলতে হবে। কাজেই মাধ্যম অনুমানের মতো অমাধ্যম অনুমানকেও প্রকৃত অনুমান বলে গণ্য করাই যুক্তিযুক্ত। কে বলেছেন এটা? ওয়েলটন বলেছেন। ঠিক আছে, খুব সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। বড় ভিডিও করব না, তবুও 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো, যারা প্রথম আজকের ক্লাসটা দেখলে, অবশ্যই তোমরা প্লেলিস্টে যাও, শুরু থেকে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, অবশ্যই উপকৃত হবে। প্রশ্ন যে ভিডিওগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো রেডি করো বাবা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট পাবে, কারণ ওই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন যাবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে এই অধ্যায়েরই একদম তোমাদের সমস্যার সমাধান নিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমি প্রশ্নের ভিডিও দিয়েছি, সেগুলো রেডি করো, অবশ্যই সম্পূর্ণ হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। তখন তো ভালো থেকো, সুস্থ থেকো।